নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী। এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজকে রাজ্য বাজেট রয়েছে। সেক্ষেত্রে রাজ্য বাজেটে কি চমক থাকছে, অবশ্যই সেটা গোটা রাজ্যের জন্য একটা বড় বিষয়। কারণ আমরা জানি যে সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে, যদিও অন্তর্বর্তীকালীন বাজেট, তবে কেন্দ্রীয় বাজেট পেশ করার পরে কিন্তু এবার রাজ্য বাজেট আজকে। এবং রাজ্য বাজেটে কি চমক থাকছে, অর্থাৎ বিভিন্ন প্রকল্প স্বাস্থ্য খাতে এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বকেয়া টাকা, সেটাও তিনি মেটানোর একটা প্রতিশ্রুতি দিয়েছেন। সেক্ষেত্রে এই সব আবহে কিন্তু এই আজকে রাজ্য বাজেট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে মধুবন্তী। এবং ইন্দ্রাণী, একটা বিষয় দেখো, লোকসভা নির্বাচনের আমরা আগে যেটা দেখলাম যে কেন্দ্র কিন্তু অন্তর্বর্তী বাজেট পেশ করলো, সেই জায়গা থেকে কিন্তু আজকে দেখতে হবে যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে এই রাজ্য বাজেট পূর্ণাঙ্গ দেওয়া হয় নাকি সেটাও এই একইভাবে কিছুটা অর্ধসমাপ্ত হয়ে রয়ে থাকে এই বাজেট। তার কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচনের পর কিন্তু পুরোপুরিভাবে ছবিটা স্পষ্ট হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। দুর্গা দাস, অবশ্যই তার কাছে আমরা যাব, কিন্তু তার আগে যেমনটা বলছিলাম যে লোকসভা নির্বাচনের আগে আজকে যে বাজেট অর্থাৎ রাজ্য বাজেট, তার জন্য কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। যেমনটা তুমি বলছিলে ইন্দ্রাণী, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যারা বঞ্চিত তাদের যা প্রাপ্য তা কিন্তু সরকার মিটিয়ে দেবে, সময় লাগবে কিন্তু সেই টাকা তারা অবশ্যই পাবেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে স্পষ্ট করেছেন। অবশ্যই অনেক প্রত্যাশা রয়েছে এই বাজেটকে ঘিরে। সাধারণ মানুষের জন্য কি থাকতে পারে এই বাজেটে, সেই দিকেই লক্ষ্য থাকবে রাজ্যবাসীর। কথা বলবো, যোগাযোগ করেছি, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, বিকেল ৩টের সময় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পেশ করতে চলেছেন সরকারের যে রাজ্য বাজেট, এবং এই বাজেটের ক্ষেত্রে একটা বিষয় যেটা জানতে চাইবো তোমার কাছে, আমরা কেন্দ্রের ক্ষেত্রে যেটা দেখতে পেলাম যে অন্তর্বর্তী যে বাজেট দেওয়া হলো, সেক্ষেত্রে রাজ্য বাজেট কি পূর্ণাঙ্গ পাওয়া যাবে আজকে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত বিধানসভা সূত্রে এবং রাজ্য সরকারের সূত্র থেকে যেটা আমরা জানতে পেরেছি যে পূর্ণাঙ্গ বাজেটই কিন্তু আজকে পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বিকেল 3টের সময় বিধানসভার কক্ষে তিনি এই বাজেট পেশ করবেন। এবং তোমাকে বলে রাখি যে প্রসঙ্গত যে আগামী সব দিক ঠিক থাকলে আগামী এপ্রিল বা মে মাসের মধ্যেই কিন্তু এই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানানো হবে। এবং সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই জনমোহিনী বাজেট পেশ করার লক্ষ্যেই রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। মানুষের এক্সপেকটেশন যে বিষয়গুলিকে কেন্দ্র করে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিগত দিনে যে সমস্ত এই যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই প্রকল্প কিন্তু বন্ধ না হয়ে গেলেও কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকারকে। এবং অনেক প্রকল্প কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে 100 দিনের যে টাকা এখনো পর্যন্ত শ্রমিকদের কাছে বাকি রয়েছে, তাদের টাকা কিন্তু তিনি মিটিয়ে দেবেন। এবং এই মিটিয়ে দেওয়ার হয়ে গেলে তাহলে কিন্তু 100 দিনের কাজের বকেয়া টাকা মানুষ কিন্তু এই বাজেটের পরেই কিন্তু বাজেটে অ্যালোকেশনের পরেই কিন্তু তারা পেতে চলেছে, এটা কিন্তু হলফ করে বলাই যায়। পাশাপাশি যে বিষয়গুলি রয়েছে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি সাধারণ মানুষের, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষের কথা ভেবে একাধিক সরকারি প্রকল্প চালু করেছিলেন, যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে যেমন এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রে তিনি যে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প চালু করেছেন। এই সমস্ত প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধির একটা কিন্তু বিষয় আজকের এই যে বাজেটে কিন্তু প্রতিফলিত হতে চলেছে, এটা কিন্তু বলা যায়। এবং এখনো পর্যন্ত আরো একটা বিষয় জানতে চাইবো, আমরা জানি যে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেখানে বন্ধ হচ্ছে, রাজ্য এবং কেন্দ্র সংঘাত দেখা দিয়েছে তার মাঝে, এবং সেই আবহে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যাদের বকেয়া টাকা সেটা তিনি মেটানোর কথা বলেছেন। সেক্ষেত্রে রাজ্যের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরও রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ঘোষণাও করে দিয়েছেন।
একদমই তাই। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেগুলো অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও চলছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কোনো না কোনো কারণ বা অছিলায় কেন্দ্রীয় সরকার কিন্তু সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দেওয়া কিন্তু ইতিমধ্যে প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের কাছে একটা চ্যালেঞ্জ যে কেন্দ্রীয় প্রকল্পের টাকার যে সুফল সেটা এ রাজ্যের মানুষ যেখানে পাচ্ছিলেন, সেই সুফল যাতে মানুষের কাছে যায় বা পৌঁছে দেওয়া যায়, মানুষ যাতে উপকৃত হন, সেই কথাটা মাথায় রেখেই কিন্তু বহু লক্ষ কোটি টাকার দেনা মাথায় নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চাইছেন যে এই বাজেট অ্যালোকেশনে এই সমস্ত ব্যয় বরাদ্দ বৃদ্ধি করে যাতে এই প্রকল্পগুলোকে বাঁচিয়ে রাখা যায় এবং এই সাধারণ মানুষের হাতে এই প্রকল্পের সুবিধা উপযোগিতাকে তুলে দেওয়া যায়। কিন্তু অর্থ বরাদ্দ করতে গেলে যে বিপুল পরিমাণের অর্থ, সেই পরিমাণ অর্থ কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে নেই। ফলে তার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে দাঁড়িয়েই কিন্তু এই বাজেট অ্যালোকেশনে তাকে অর্থ বরাদ্দের কথা ভাবতে হচ্ছে। প্রতি মুহূর্তে মানে এক প্রকার লড়াই করে সেই অর্থ বরাদ্দ সেখানে আনতে হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই সবুজশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে সবুজ সাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এই একাধিক প্রকল্প যে সুবিধা যে উপযোগিতা মানুষ এতদিন পেয়ে আসছিলেন, যাতে কোনোভাবে এই অ্যালোকেশন বন্ধ না হয় এবং জনমুখী বাজেটের কথা মাথায় রেখে এবং আগামী যে বিষয়টা স্পষ্ট করার জন্য আজকের এই বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে, সেখানে কোন কোন প্রকল্পে সরকার কি কি খাতে বরাদ্দ করবে এবং পাশাপাশি আর কি কি চমক থাকছে এই রাজ্য বাজেটে, সেদিকেই আমাদের আলোকপাত করতে হবে। অবশ্যই বিকেল 3টের দিকে আমাদের নজর থাকবে। আপাতত দুর্গা দাস, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজকে পরের খবরে লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করার প্রস্তুতি। আমরা জানি যে ধর্ণা মঞ্চ থেকে বেশ কিছু জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুরুলিয়ার সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপরে মুর্শিদাবাদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু মধুমন্তী আমরা দেখতে পাবো যে পুরুলিয়া নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। একেবারেই তুমি যেমনটা বলছিলে যে যে জায়গা থেকে, অর্থাৎ আমরা দেখেছি প্রতিনিধিত্ব করতে এসেছিলেন যে সমস্ত জেলার মানুষ, বীরভূম এবং পূর্ব বর্ধমান পাশাপাশি, এবং তুমি যেটা যেমনটা বলছিলে যে আজকে পুরুলিয়া, আর এই পুরুলিয়া নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে পুরুলিয়ার যারা নেতৃত্ব রয়েছেন তারা আসবেন এই সাংগঠনিক বৈঠকে যোগ দিতে, যা রেড রোডে ধর্ণা মঞ্চের সাংগঠনিক বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানা যাচ্ছে উপস্থিত থাকতে চলেছেন বিধায়ক এবং পুরো পঞ্চায়েত প্রতিনিধিরা, যেমনটা বলছিলাম, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকার কথা। একেবারে যেরকমটা মধুমন্তী তুমি বললে যে বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু আসবেন। আজকের এই পুরুলিয়া বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের পরে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করতে চলেছেন, এবং এই বৈঠক থেকে আজকে কি কি বিষয় উঠে আসতে পারে, কোন কোন দিকে আলোকপাত করতে পারেন মুখ্যমন্ত্রী? দেখো, বিকেল 4টের সময় রেড রোডে যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখানেই কিন্তু পুরুলিয়া সমস্ত জেলা নেতৃত্বকে আজকে ডাকা হয়েছে এই সাংগঠনিক বৈঠকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, দেখো, রাজ্য বিধানসভায় আজকে বাজেট পেশ হবে। বাজেট পেশের পরেই মুখ্যমন্ত্রী একেবারে রেড রোডে যে ধর্না চলছে এবং সেখানে সংখ্যালঘুদের আজকে কর্মসূচির দিন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন এবং সেখানে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ গত লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেস হাতছাড়া হয়েছিল। সেই আসনটি যাতে পুনরুদ্ধার করা যায়, সেই জন্যই কিন্তু সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যেই ব্লক স্তর এবং জেলা স্তরে বেশ কিছু পরিবর্তন করেছেন। সেই জায়গাতে আজকে এই বৈঠকে পুরুলিয়া জেলার সমস্ত জেলা সভাপতি থাকবেন,
জেলা সভাধিপতি থাকবেন, এবং জেলা পরিষদের সমস্ত সদস্য এবং সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত থাকবেন, প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়া পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি যে পুরসভা আছে সেই পুরসভার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক রণকৌশল ঠিক করবেন এই বৈঠক থেকে বলাই যায়। তবে এখানে প্রার্থী নিয়ে কোনো আলোচনা হবে না, সাংগঠনিক নিয়ে বেশ কিছু আলোচনা হতে পারে, কারণ পুরুলিয়ার বান্দোয়ান থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গাতে সাংগঠনিক দুর্বলতা তৃণমূল কংগ্রেসের রয়েছে। সেই জায়গাতে তৃণমূল নেতৃত্ব আজকে একটা দিশা বেঁধে দেবেন, এবং সেই মতোই কিন্তু আগামী দিনের যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস রণকৌশল ঠিক করবেন। এবং দেখো, গত কয়েকটি বৈঠক থেকে তৃণমূল নেত্রী যেভাবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের জেলা একদমই ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে, এবং এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডের কথা আমরা সকলেই জানি। 5ই জানুয়ারির পর থেকে কিন্তু এই সন্দেশখালী কাণ্ড আরো বেশি করে শিরোনামে এসেছে সন্দেশখালীর নাম, এবং এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো তা হলো পুলিশকে ঘিরে বিক্ষোভ। ইন্দ্রাণী, আমরা জানি যে গতকাল যে ঘটনা ঘটেছিল, দুটি মিছিল বেরোয় তৃণমূলের এবং বিজেপির, এবং তারপরেই তাদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের একটা খবর আসে, এবং পাশাপাশি আর যা যা ঘটনা ঘটেছে সেখানে শেখ শাহজাহানের কথা যেমন বলতে হয় ইন্দ্রাণী, তেমনি শেখ শাহজাহান ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এবার গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছেন একেবারে, এবং গ্রামবাসীরাই কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সন্দেশখালী থানাতে 3টি অভিযোগ দায়ের করা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো যেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আপনাদের সামনে রাখছি সেই ছবি, দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের, শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিক্ষোভ, এবং এই যে সন্দেশখালী থানা সেখানে 3টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। গতকাল আমরা জানি যে মিছিল বেরিয়েছিল তৃণমূল এবং বিজেপি, সেখানে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরপরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে, তারপরে কিন্তু থমথমে হয়ে যায় এলাকা। সন্দেশখালী থানায় 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের বিক্ষোভ, দেখতে পাচ্ছেন মহিলারা হাতে লাঠি নিয়ে তারা বিক্ষোভ শুরু করেছেন। থানার সামনে বিক্ষোভ, পুলিশকে ঘিরে বিক্ষোভ, এবং পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের, সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে ইন্দ্রাণী, আমরা যদি একটু দেখি যে এই যে সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তাকে নিয়েই কিন্তু যত গন্ডগোল, দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনে, এবং এখন শাসক নেতাদের বিরুদ্ধে ফুঁসছে গোটা সন্দেশখালী। সেই ছবিটাই আরো একবার স্পষ্ট হলো। যে শাহজাহান ও তার লেঠেল বাহিনীর দাপটে সমস্ত সাধারণ মানুষের মুখ খুলতে পারতেন না, তারাই এখন রুখে দাঁড়িয়েছেন। দেখছেন পুলিশকে ঘিরে বিক্ষোভের ছবি। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসা গ্রামবাসীদের, এবং এই বিক্ষোভে সামিল মহিলারা। সন্দেশখালী থানায় 3টি অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। গতকালের ঘটনা যেমনটা বলছিলাম যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে তৃণমূলের মিছিল বেরোয়, তারপর বিজেপি পাল্টা মিছিল করে, এবং সেইখান থেকে একটা সংঘর্ষ যেমন তৈরি হয়। পাশাপাশি যেমনটা বলছিলাম যে সন্দেশখালী কাণ্ড শুরু হয় শেখ শাহজাহানকে নিয়ে, এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালী। ইন্দ্রাণী, শেখ শাহজাহান ও তার যারা ঘনিষ্ঠ রয়েছে, এবার কিন্তু গ্রামবাসীরা তার বিরুদ্ধেই দাঁড়িয়েছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি, যেখানে মহিলারা হাতে লাঠি নিয়ে তারা পৌঁছে গিয়েছেন থানার সামনে, এবং পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সন্দেশখালী রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে গতকাল থেকে, এখনো পর্যন্ত কিন্তু সেই উত্তেজনা থামেনি। যেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে, সেক্ষেত্রে পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে বচসা। আমি এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গতকাল থেকে সন্দেশখালী উত্তপ্ত, এখনো পর্যন্ত সেই উত্তেজনা কিন্তু কাটেনি। এখন কি পরিস্থিতি? কারণ দেখতে পাচ্ছি যে পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, সেখানে সামিল রয়েছেন মহিলারা। একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সন্দেশখালী যে বারবার উত্তপ্ত হয়েছে, লিজের টাকা নিয়ে যখন আদিবাসীরা পায় না, বিশেষ করে এখানকার সমর্থকরা, তারা কিন্তু ইতিমধ্যে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এই বসিয়াতে যে সন্দেশখালী তৃণমূল রয়েছে, আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। কি আপনারা কি চাইছেন?
কেন? শেখ শাহজাহানের রীতিমতো করে কিন্তু তারা পরিবার অত্যাচারে হয় এবং শীতের একদিকে সাধারণ অন্যদিকে সঞ্জিত, একটু স্পষ্ট করে জানতে চাইবো ঠিক কি দাবি তাদের, কি অভিযোগ? কি দাবি কি দাবি মূলত সেই শান্তি ফিরে আসুক। আজকের মিটিং হলে দোকান বন্ধ, তারপরে তোমার গাড়ি বন্ধ কেন হচ্ছে? আজকের একদিন গাড়ি বন্ধ হলে হাঁড়ি চলবে না, আমাদের একদিন গাড়ি বন্ধ হলে হাঁড়ি চলবে না। গাড়ি বন্ধ হচ্ছে কেন? দোকান বন্ধ হচ্ছে কেন? কেন খেটে খাওয়া মানুষ আমাদের এগুলো হচ্ছে কেন? আমরা এইটা চাইছি কেন হচ্ছে? তারপরে যেখানে যা মানে জমি জায়গা যেখানে যা আছে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, ফেরি করছে, কেন করছে এগুলো? এগুলো তো আমরা তাকে ভোট দিয়ে বড় করেছি, এগুলো কেন করছে? তখন ডাকবে, যদি না আসি তখন বলা যে চলুন, স্বামীকে ডাকছে, মেয়েকে ডাকছে, বউ বাবাকে ডাকছে, কেন এসব করবে? আমরা আসলাম নাই যে তখন আমরা কতগুলো পরিবার আপনারা অনেক জমি ক বছর নেই, জমিটা ক বছর সঞ্জিত, একটা বিষয় জানতে চাইবো, এই যে থানায় 3টি অভিযোগ দায়ের হয়েছে সঞ্জিত, এই যে 3টি অভিযোগ কি কি অভিযোগ একটু স্পষ্ট করে ব্যাখ্যা করো যদি। বিশেষ করে আমি একবার কথা বলবো, আপনার গ্রামবাসীর তরফে তো থানায় একটা অভিযোগ করেছেন, আমাদের মূলত অভিযোগটা আমাদের অভিযোগ হলো আমরা যার বিরুদ্ধে লড়ছি তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, সাধারণ মানুষকে অ্যারেস্ট করে রেখেছে। আমরা আজকে কাকে বলেছি? রুস্তমকে বলেছি, বলেছি, অন্যান্যদেরকে অ্যারেস্ট করতে বলেছি, কিন্তু না, সাধারণ মানুষকে তুলে দেখুন যারা নিরপরাধ তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে। আর দেখার দিকে কাকে অ্যারেস্ট করেছে সঞ্জিত, সেক্ষেত্রে পুলিশ কি বলছে? যাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছে তারা তো থানায় গিয়েছিলেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? সাধারণ দুটো ছেলে অ্যারেস্ট করেছে, কিন্তু আজকে যাদেরকে অ্যারেস্ট করার কথা তাদেরকে ওনারা অ্যারেস্ট করেন না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের দাবি হচ্ছে আজকের আমরা দেওয়ালে ফিরতে গেছি, যেন আমাদের যাদের সঙ্গে আমরা লড়ছি তাদেরকে ওনারা অ্যারেস্ট করবেন, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তাদেরকে অ্যারেস্ট করবেন। আজকে আমাদের জমি জায়গা সমস্ত কিছু কেড়ে নিয়েছে, আমাদের নিজেদের স্বাধীনতা, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিই, আমরা যেখানে কথা বলতে পারি না। কেন আমরা ফিরে এসেছি? আমরা শান্তি চাই, আমরা সাধারণ মানুষের কথা বলতে পারি না। একদিকে বিক্ষোভকারী মহিলা, অন্যদিকে রয়েছে ওনারা বাইরে থেকে লোক নিয়ে এসেছিল, ভোটের পর ভোট নিয়েছে আমাদের সাধারণ মানুষকে মারার জন্য, কিন্তু তখন গ্রামবাসী কি হবে? গ্রামবাসী তো তারা নিজেরা। আচ্ছা, গ্রামবাসীদের মুখ থেকেই শুনতে চাইবো সঞ্জিত, পুলিশকে বলার পর তাদের অভিযোগ, পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ আমাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে না, কি আশ্বাস? শুধু বলছে আমরা প্রতিবাদ নিচ্ছি, আমাদের তদন্ত চলছে, আমরা অ্যারেস্ট করছি। কাকে অ্যারেস্ট করেছে? কই দেখাতে বলুন, যাদের নামে আমরা বলছি তাদেরকে কাউকে অ্যারেস্ট করবো, সাধারণ মানুষকে তুলে নিয়ে দেখতে চাই। হাত পা বেঁধে রাখা, কিচ্ছু করার নেই, সাধারণ মানুষকে দেখিয়ে ওনারা তুমি শুনলে একেবারে প্রকৃত অভিযোগ, যে অভিযোগ তাদের নির্দিষ্টভাবে পুলিশ নিরপেক্ষতা পালন করছে না এবং নির্দিষ্টভাবে অভিযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে না, কিন্তু সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে। পুলিশের কাছে বারবার তারা গিয়ে তারা যে কোনো সমাধান না পেয়ে আজকে সন্দেশখালী ত্রিমণি বাজার এলাকায় সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং এই বিক্ষোভ তারা চাইছেন যে সন্দেশখালী 2 নম্বর ব্লক বিশেষ করে শান্তিপ্রিয় জায়গা, সেখানে যাতে কোনো অশান্তি না হয়, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে শান্তি বজায় রাখার জন্য। এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। অবশ্যই এই খবরের দিকে এবং অন্যান্য খবরের দিকে আমাদের নজর থাকবে। সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। ইন্দ্রাণী, আমরা বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম, সন্দেশখালী আজ সকাল থেকে আবারও উত্তপ্ত। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম তারপরে আজকেও কিন্তু সেই উত্তাপ কমেনি। সন্দেশখালীতে এই মুহূর্তে গ্রামবাসীরা তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমরা গ্রামবাসীদের মুখেই যেটা শুনলাম, তারা যেটা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তাদের যে 3টি অভিযোগ রয়েছে তারা পুলিশের কাছে জানিয়েছেন, তারা থানা অভিযোগ দায়ের করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি একেবারে। এবং যেটা গ্রামবাসীরা তার জন্য কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের কাছে, পুলিশের সঙ্গে বচসা হয় এবং থানায় গিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, গ্রামবাসীরা যেরকমটা বলছেন যে শাহজাহানকে ফিরিয়ে আনতে হবে, পুলিশ কোনো সহযোগিতা করছে না, তারা সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা কি কোনোভাবে সামাল দেওয়া গেছে? পুলিশ কি বলছে আপাতত? দেখো, ইতিমধ্যে জানো বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু একটি সুমোটো মামলা করা হয়েছে, পাশাপাশি গ্রামবাসীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে লিজের টাকা এবং গ্রেপ্তারের দাবিতে। পাশাপাশি পাল্টা কিন্তু জেলা পরিষদের তরফ থেকে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। পাল্টা অভিযোগ কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। আজকে সকাল থেকে সন্দেশখালী এই ত্রিমণি এলাকায় তুমি দেখতে পাচ্ছ পুলিশ টহল রয়েছে, র্যাব রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, বিশেষ করে সব পরিস্থিতি এই দেখতে পাচ্ছ তুমি রয়েছে। আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করব, বিশেষ করে এখানকার যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে বিজেপি কনভেনার রয়েছে, তিনি কি বলছেন একটু কথা বলবো। মূলত আপনাদের অভিযোগটা কি, আদিবাসীরা কেন 3-4 বছর ধরে ফিশারি করছে শিবু হাজরা এবং উত্তম সর্দার, এরা গরিব মানুষের টাকা দিচ্ছে না, তার জন্য স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। গ্রামে গ্রামে অত্যাচার করে এরা জব কার্ডের টাকা এরা লুট করে নিয়েছে, এটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের বহিঃপ্রকাশ। শাসক দল বারবার বলা হচ্ছে যে আদিবাসীদের ইস্যু করে বিরোধীরা বিজেপি এবং পরিকল্পিত হামলা করছে বা লোকসভা ভোটে। এইসব ওদের ফালতু কথা, এইসব এটা কোনো পার্টির আন্দোলন নয়, এটা সাধারণ মানুষের গণ আন্দোলন। এখানে কোনো পার্টির ব্যাপার নেই, সাধারণ মানুষ নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য এটা আন্দোলন করছে। এখানে কোনো পার্টি, যারা বলছে ওরা ভয় পেয়ে একটু কথাবার্তা বলছে, কারণ ওরা দিনে রাতে সন্ত্রাস করে, ওরা জমির টাকা লুট করেছে, ওরা জব কার্ডের টাকা লুট করেছে, সেই সব টাকা দিক। গরিব মানুষের 1 কোটি কোটি টাকা লুট করে নিয়েছে, সেই টাকা কোথায়? সেই টাকা দিয়ে দিক, তাহলে তো এই গণ আন্দোলন বন্ধ হয়ে যাবে। এইটুকুই বলা, অন্য কিছু। এখানে কোনো পার্টি কালারের ব্যাপার নেই। তুমি শুনলে একেবারে আমি তোমার এইটাই দেখাতে চাইবো। এবং তুমি দেখতে পাচ্ছ র্যাব একদমই সঞ্জিত, আমরা দেখতে পাচ্ছি কতটা উত্তপ্ত পরিস্থিতি। উত্তম সর্দার, শিবু হাজরা, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ তাও শুনলাম। আপাতত সঞ্জিত তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দেশখালী থেকে রয়েছিলেন সঞ্জিত চক্রবর্তী, তার সঙ্গে। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ইন্দ্রাণী, এবার আমাদের যে বিষয় তা হলো শ্বেতপত্র বনাম কৃষ্ণপত্র। আমরা জানি ইন্দ্রাণী, কংগ্রেসের কৃষ্ণপত্রতে যে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী, সেখানে কংগ্রেসের কৃষ্ণপত্র কালো টিকার সমান, এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী, এবং সরকারের ভালো কাজে যাতে নজর না লাগে সেই জন্য কৃষ্ণপত্র এনেছে কংগ্রেস, এমনটাই নরেন্দ্র মোদী বলেছেন। এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারে, অর্থাৎ যে রাজনৈতিক তরজা চলছে, একটা পত্র অর্থাৎ কৃষ্ণপত্র নাকি শ্বেতপত্র, যে কটাক্ষ এবং পাল্টা কটাক্ষ আসছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে সরকার অর্থাৎ পূর্বতন সরকার কি কাজ করেছে এবং তাদের অর্থাৎ মোদী সরকার কি কাজ করেছে সেই খতিয়ান এই শ্বেতপত্রে দেওয়া থাকবে। এছাড়া যেসব আর্থিক দুর্নীতি এবং বেনিয়মের কথাও কিন্তু এই শ্বেতপত্রে তুলে ধরা হবে। নির্মলা সীতারামন তিনি যে 2 কক্ষ রয়েছে রাজ্যসভা এবং লোকসভা, সেখানে কিন্তু এই শ্বেতপত্র পেশ করতে চলেছেন। এছাড়া কংগ্রেস কিন্তু এই শ্বেতপত্রকে কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেস সরকারও কিন্তু যে মোদী সরকারের কি সাফল্য রয়েছে, তাদের কি দুর্নীতি এবং কি নিয়ম উঠে এসেছে সেই বিষয়তেও কিন্তু কংগ্রেস একটা যে অধিবেশনের শেষ দিনে কৃষ্ণপত্র রাখতে চলেছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই কৃষ্ণপত্র এবং শ্বেতপত্র বনাম যে একটা রাজনৈতিক তরজা তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে লোকসভা এবং রাজ্যসভায়। একদমই, এবং যেমনটা তুমি বলছিলে যে এই যে রাজনৈতিক তরজা, সেখানে কে কি বলছেন অবশ্যই আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্ত, মূলত এই কৃষ্ণপত্রে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে? এবার ঘটনাটা হচ্ছে যে যে বিষয়গুলো মোদী অর্থাৎ সরকারের শ্বেতপত্রে প্রকাশ করবে, খুব স্বাভাবিক তার বিরোধিতা থাকবে। আর তার বিরোধিতা বলতে আমরা যেটা বুঝতে পারছি, যেটা এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রে যেটা খবর, মূলত রাজ্যে গত
10 বছরে কি হারে বেকারত্ব বেড়েছে, কি হারে জিনিসের দাম বেড়েছে, এবং সব থেকে বড় কথা ধন বৈষম্য ব্যাপক হারে বেড়েছে, এবং অল্প কয়েকটি শিল্পপতির হাতে প্রচুর পরিমাণের সম্পদ, আর বাকি লোকের হাত থেকে খালি সম্পদ কমে গেছে, এবং মানুষের এই যে আর্থিক দৈন্য বেড়েছে, এই মূলত অর্থনৈতিক দিক, এবং তার পাশাপাশি বিভিন্নভাবে সামাজিক যে অস্থিরতা এবং বিভাজন, সামাজিক বিভাজন, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে বা জাতপাতের নামে যে বিভাজন, বিভিন্ন জায়গায় অসহিষ্ণুতা, এইসব বিষয়গুলো বিরোধীরা তুলে ধরবে তাদের কৃষ্ণপক্ষের নামক যে পত্র যারা বের করছে। আর খুব স্বাভাবিক যে সরকার কি করবে, সরকার বের করার চেষ্টা করবে যে গত 10 বছর ধরে এই দেশের জন্য তারা কি কি করেছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে সরকার এই G20 থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক যে সংকট তৈরি হয়েছে সেখানে সরকার কি ভূমিকা পালন করেছে, এইগুলোকেই ফলাও করে বলার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই দেখা যাবে যে যা বিরোধীরা যে জায়গাগুলো ধরার চেষ্টা করবে সেগুলোকে আড়াল করার যত রকম কৌশল আছে সেই কৌশল ব্যবহার করা হবে শ্বেতপত্রের মাধ্যমে। আর ঠিক তার পাল্টা কাজটা করবে হচ্ছে কৃষ্ণপক্ষ। কিন্তু এক কথায় বলা যেতে পারে আগামী লোকসভার নির্বাচনে প্রধান দুটি দলের যে ইশতেহার প্রকাশ করার কথা, সেই ইশতেহারের একটা মহড়াই বলা যেতে পারে এই দুটো শ্বেতপত্রের মধ্যে দিয়ে বেরোতে চলেছে। ধন্যবাদ জয়ন্ত। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে, এবং যেমনটা এর আগে ইন্দ্রাণী আমরা বলছিলাম যে আজকে নরেন্দ্র মোদী এই কংগ্রেসের কৃষ্ণপত্রকে কটাক্ষ করেছেন, এবং তিনি যেটা বলছেন যে কংগ্রেসের কৃষ্ণপত্র কালো টিকার সমান, সরকারের ভালো কাজে যাতে নজর না লাগে সেজন্যই কৃষ্ণপত্র এনেছে কংগ্রেস, এমনটাই আজকে দাবি করেছেন নরেন্দ্র মোদী। একেবারে, অর্থাৎ নরেন্দ্র মোদী যে তিনি দাবি করেছেন, আমরা দেখেছি এর আগেও যখন নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছিলেন লোকসভায়, সেখানেও কিন্তু কংগ্রেসকে আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী, এবং কংগ্রেসের আমলে কি কি কাজ হয়েছিল, তারা কিভাবে সরকার চালিয়েছিল, সেই সমস্ত কিছু কিন্তু লোকসভায় যে বক্তব্য রেখেছিলেন নরেন্দ্র মোদী সেই বিষয়টা উঠে এসেছিল, এবং কংগ্রেসকে রীতিমতো তিনি আক্রমণ শানিয়েছিলেন। এবং এই যে শ্বেতপত্র এবং কৃষ্ণপত্র নিয়ে সেখানেও কিন্তু কংগ্রেসকে আক্রমণ শানাতে ছাড়লেন না নরেন্দ্র মোদী। তিনি বললেন যে কংগ্রেসের যে কৃষ্ণপত্র সেটা হচ্ছে কালা সমান, এবং সরকার যে সমস্ত কাজ করে এসেছে ভালো কাজ, তাতে যাতে নজর না লাগে সেই জন্যই কিন্তু এই কৃষ্ণপত্র এবং শ্বেতপত্রের বারবার উল্লেখ আসছে, এবং সেটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। ইন্দ্রাণী, শুনে নেব নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন আজকে। हमारे यहाँ कोई बच्चा कुछ अच्छी चीज कर लेता है, कोई बच्चा अच्छे कपड़े वपड़े पहन करके अवसर के लिए तैयार होता है, तो परिवार में एक आध स्वजन आ जाता, अरे किसी की नजर लग जाएगी, इसको काला टीका कर दो, तो ऐसे काला टीका कर देते हैं। आज देश पिछले 10 साल में समृद्धि के नए नए शिखर सर कर रहा है। एक भव्य दिव्य वातावरण बना है, उसको नजर न लग जाए, इसलिए काला टीका करने का आज प्रयास हुआ है। मैं उसके लिए भी खड़गे जी का बहुत धन्यवाद करता हूं, ताकि इस हमारी प्रगति की यात्रा को कोई नजर न लग जाए, ये नजर न लग जाए, इसलिए आपने आज जो काला टीका किया है, मैं तो सोच रहा था सब काले कपड़ों में आएंगे, लेकिन शायद काला जोदू खिंचते 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 ब्लैक पेपर तक चला गया है, लेकिन फिर भी मैं उसका भी स्वागत करता हूं, क्योंकि जब भी अच्छी बात होती है काला टीका नजर न लग जाए, इसलिए बहुत जरूरी होता है। और उस पवित्र काम को, और आज जिस उम्र के हैं उस व्यक्ति जब ये काम करता है तो जरा अच्छा रहता है। এই বিষয়ে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। फिर इससे पहले 10 साल पहले अगर उनके आइडियोलॉजी पे ही है, फिर इतने पैसे क्यों नहीं जमा होते थे, अब क्यों जमा? सो ये इनडायरेक्टली हरासमेंट प्रेशराइज करके आप इलेक्शन में पैसा ले रहे हैं, और ये पैसा डेमोक्रेसी को खत्म करने के लिए यूज कर रहे हैं। 411 एमएलए को 10 साल में उन्होंने अपने तरफ लिया। अब मैं ये नहीं कहता कितना पैसा दे के खरीदे क्या करे, वो नहीं,
लेकिन आपको तो मालूम है कितने सरकारें हमारे इलेक्टेड थे, जैसा कि मध्य प्रदेश, कर्नाटक, मणिपुर, गोवा, उत्तराखंड, ये सब आप जानते हैं कैसे गिरे ये, कि उनको इसमें ये डेमोक्रेसी को खत्म करना उनका काम है। और जो लीडर बोलता है उसको एक थ्रेट, मेरे को परसों मोदी जी के भाषण में मैं कुछ भाषण किए तो मेरे को 4-5 कॉल्स आए, कोई ऐसी गंदी गालियाँ दिया, वैसी दिया। तो मैं यहाँ पर कहाँ पर हमने पुलिस स्टेशन में रजिस्टर करवाया है, जो केस है वो देखेंगे। इससे पहले भी तुगलक पुलिस स्टेशन में करवाया था, इससे पहले मैं वहाँ 2-4 महीने रहता था साउथ एवेन्यू में, वहाँ पर साउथ एवेन्यू पुलिस स्टेशन में करवाया। শ্বেতপত্র বনাম কৃষ্ণপত্র তো হলো, আর এবার যে খবরে নজর রাখবো ডেরেক ওব্রায়েন তিনি কি বলছেন। সংসদে বাজেট অধিবেশনের মেয়াদ যে একদিন বৃদ্ধি করেছে মোদী সরকার, সেই নিয়ে কিন্তু এবার তোপ দেখেছেন তিনি। সংসদের উপহাস করছে মোদী সরকার। তিনি বলছেন 2020 থেকে 2022 8টি অধিবেশনে কার্যকালে কাটছাঁট এবং 8 বছরে বিরোধীদের 267টি নোটিশ খারিজ। সোশ্যাল মিডিয়ায় তোপ ডেরেক ওব্রায়েন। পাশাপাশি আমরা ডেরেক ওব্রায়েনকে গতকালও দেখেছিলাম যে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ইন্দ্রাণী, তিনি বলেছিলেন যে জবাবি ভাষণে প্রধানমন্ত্রী যা যা বলেছেন রাজ্যসভায় তা ফাঁকা বুলি। সব মিলিয়ে কিন্তু ডেরেক ওব্রায়েন যা বলতে চাইছেন তার বার্তা কিন্তু একেবারে স্পষ্ট। একেবারে। এবং ডেরেক ওব্রায়েন তিনি বলেছেন যে যে একদিন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টা কিন্তু একটা হাস্যকর, এবং তিনি উপহাস করেছেন মোদী সরকারকে এবং মোদী সরকারকে কটাক্ষ করেছেন। 2020 থেকে 2022 8টি অধিবেশনে কার্যকালে কাটছাঁট, 8 বছরে বিরোধীদের 267টি নোটিশ খারিজ। সোশ্যাল মিডিয়ায় তোপ ডেরেক ওব্রায়েন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ডেরেক ওব্রায়েন ঠিক কি বলেছেন এবং কোন দিকে তিনি ইঙ্গিত দিচ্ছেন? ডেরেক ওব্রায়েন যেটা বলার চেষ্টা করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে গত 10 বছর ধরে লোকসভাকে একেবারে উপহাসের জায়গায় নিয়ে গেছেন, এবং সেখানে বিরোধী দলের পক্ষ থেকে যেসব নোটিশগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খারিজ করা হয়েছে। অর্থাৎ লোকসভাকে কোনো রকম ভাবে গুরুত্ব দেননি, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে লোকসভাকে ব্যবহার করা হয়েছে বলে তীব্র কটাক্ষ করেছেন। এবং বিরোধী দলের পক্ষ থেকে যে নোটিশগুলো আনা হয়েছিল সরকারের বিরুদ্ধে, সেগুলো একটিও লোকসভায় গ্রহণ করা হয়নি। অর্থাৎ বিরোধীদের মুখকে বন্ধ করা হয়েছে এবং লোকসভাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, সেখানে বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে তীব্র কটাক্ষ করেছেন তার এক্স হ্যান্ডেলে। এবং দেখো, আজকেই লোকসভায় তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু রাজ্যসভাতেও কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে 56 জন রাজ্যসভার সাংসদ যাদের আজকেই কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে, তাদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রাক্কালেই কিন্তু এই ডেরেক ওব্রায়েনের টুইট অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ লোকসভাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে মানুষ জবাব দেবেন, এবং বিরোধীদের যেভাবে কন্ট্রোল করা হয়েছে এবং লোকসভাকে যেভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ডেরেক ওব্রায়েন। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আর এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা মধুবন্তী যেটা বারবার দেখছি যে সন্দেশখালী কিন্তু দফায় দফায় উত্তেজনা সেখানে সৃষ্টি হচ্ছে, এবং গতকালকের পর কিন্তু আজ উত্তেজনা কাটেনি। এখনকার কি পরিস্থিতি আমরা কিন্তু জানবো মধুবন্তী, এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ কিন্তু চলছে সেখানে গ্রামবাসীদের। একদমই ইন্দ্রাণী, তুমি যেমনটা বলে যে গতকাল সন্ধ্যের পর আজকে আবারও নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রথমে এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো তোমার কাছে। দেখো, আমি ঠিক দাঁড়িয়ে আছি সন্দেশখালী যে বিডিও অফিস, সেই সামনে তুমি একটা প্রতিটা মহিলা হাতে লাঠি রয়েছে, তারা মিছিল করছে। ঠিক এই প্রান্তে যেমন মিছিল রয়েছে, মাঝখানে রয়েছে পুলিশ। আমি তোমায় একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে ঠিক ওই প্রান্তে, অর্থাৎ ওখানটাও একটা মিছিল, অর্থাৎ আদিবাসীদের ওখানে একটা মিছিল রয়েছে, পাশাপাশি এই সন্দেশখালী যে বিডিও অফিস
বিডিও অফিসের সামনে র্যাব রয়েছে, মহিলা কনস্টেবল রয়েছে, পুলিশ, এবং সব গোটা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অর্থাৎ কর্মসূচি হয় সেটা কিন্তু তারা চেষ্টা করছে। আমি সরাসরি একবার অন্য প্রান্তে একটা যে মিছিল রয়েছে তার ঠিক 50 মিটার ধরে আবার আদিবাসীরা তারা কিন্তু মিছিল করছে এবং প্রত্যেকের হাতে লাঠি রয়েছে এবং তারা জানাতে চাইছে যে তাদের এই আন্দোলন কর্মসূচি কেন। আমি যেগুলো অধিকার জবরদখল যেগুলো অধিকার করেছে আমরা সেগুলো ফিরে পেতে চাই। আর এই সমস্ত দুষ্কৃতীদের কোনো কিছু দেখতে পাচ্ছ যেভাবে তারা আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছে যাতে সন্দেশখালী থানার দিকে গেলে কিন্তু আমাদের পুলিশ কিন্তু ব্যারিকেড রয়েছে প্রত্যেকটা লাঠি। এই হচ্ছে তোমার তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু রয়েছে। আমি সরাসরি আরেকবার কথা সন্দেশখালী থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী। গতকাল সন্ধ্যের পর আজ নতুন করে আবার উত্তপ্ত, এবং যেমনটা দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যারা উত্তম সর্দার, শিবু হাজরা, তাদের বিরুদ্ধে তারা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ গ্রামবাসীরা তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কেন না 3টি অভিযোগ তারা দায়ের করেছেন। পুলিশ কিন্তু ইন্দ্রাণী, যেটা আমরা শুনলাম গ্রামবাসীদের মুখ থেকে, তারা অভিযোগ নিচ্ছেন না এবং তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এটাই তাদের অভিযোগ। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, চোখ রাখবো আরো অন্যান্য খবরের দিকে। রাজ্য বাজেট, সেদিকেও আমাদের নজর থাকছে। আরো বড় আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।